বুঝেছেন আপামনি, শহর বন্দরে যেমন ঘন ঘন কারেন্ট যায়, আমাদের এখানে যায় না। 10টা-11টার সময় বিদ্যুৎ আসে, একবার আসলে আর যাওয়া যাওয়াই নাই। দেলোয়ার এই লোকটাকে মীরার পছন্দ হয়েছে, খুব হাসি খুশি। শুধু একটা সমস্যা, যখন তখন হুট করে ঘরে ঢুকে পড়ে। মেয়েদের ঘরে যে যখন তখন ঢোকা যায় না, এই ব্যাপারটা বোধহয় জানে না। ঘুমন্ত মেয়ের ঘরে ঢুকে পুরুষরা বিচিত্র সব আচরণ করে। এই লোকটাও সেরকম কিছু করে কিনা তাই মীরার দেখার ইচ্ছে। হয়তো কাছে আসবে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, কিংবা খুব সাবধানে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখবে। অতিরিক্ত রকমের সাহসী হলে গালে হাত দেবে। নৌকায় ওঠার মুখে ছোট্ট দুর্ঘটনা ঘটল। শেফার চোখ থেকে চশমা খুলে পানিতে পড়ে গেল। শেফার মায়োপিয়া, চশমা ছাড়া প্রায় কিছুই দেখে না। সে একবার ভাবল, মা আমার চশমা বলে বিকট চিৎকার দিয়ে সবার পিলে চমকে দেবে। সে তা করল না, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নৌকায় উঠে এলো। চশমা পানিতে পড়ে যাওয়ার ব্যাপারটা এখন কাউকে না জানালেই ভালো। বাবা হুট করে রেগে যাবেন, সবার সামনে বকা শুরু করবেন। দেলোয়ার ভাইকে এই ঠান্ডার মধ্যে পানিতে নামতে হবে, কি দরকার? জায়গাটা শেফা চিনে রেখেছে, একসময় চুপি চুপি এসে পানি থেকে তুলে নিলেই হবে। চশমাটা যেখানে পড়েছে সেখানে হাঁটু পানিও হবে না, আর যদি হয় অসুবিধা হবে না। শেফা সাঁতার জানে, এই বছরই মাদার্স ক্লাব থেকে সাঁতার শিখেছে। শেফা খুব সাবধানে পা ফেলে এগোচ্ছে। বেশি হাঁটাহাঁটি করা যাবে না, শেষে কোনো কিছুতে পা বেঁধে হুড়মুড় করে পানিতে পড়ে যাবে। চশমা ছাড়া সব কেমন অস্পষ্ট দেখাচ্ছে। বাবাকে দেখাচ্ছে খড়ের গাদার মতো। হলুদ কোটটা পরায় এমন লাগছে। খড়ের গাদার মাথায় লাল রং করা হাড়ি বসানো। লাল হাড়িটা হচ্ছে বাবার মাথার লাল ক্যাপ। শেফা তার বড় বোন মীরার পাশে ধপাস করে বসে পড়ল। এক বসায় নৌকা প্রায় কাঁত হয়ে গেল। মীরা তার দিকে তাকালো সরু চোখে। মীরার মাথায় নীল স্কার্ফ। স্কার্ফের জন্যেই বোধহয় তাকে দেখাচ্ছে বিদেশিনী মেয়েদের মতো, যেন ইউরোপের কোনো মেয়ে বাংলাদেশে বেড়াতে এসেছে। বাংলাদেশের নোংরা থেকে নিজেকে আলাদা রাখার জন্য শরীর শক্ত করে এক কোণায় বসে আছে। মীরার হাতে একটা বই। শেফা বাজি রেখে বলতে পারে যে নৌকা ছাড়া মাত্র মীরা আপা বই পড়তে শুরু করবে, এবং অবশ্যই অবশ্যই বাবার কাছে বকা খাবে। বাবার কাছ থেকে বকা না খেয়ে আজ পর্যন্ত তারা কোনো বেড়ানো শেষ করেনি। বেশিরভাগ সময় সে বকা খায়। আজ নিশ্চিতভাবে মীরা আপার টার্ন। শেফা খানিকটা ঝুঁকে এসে বলল, আপা তোর হাতে কি বই? মীরা জবাব দিল না। শেফা আবারও বলল, বইটার নাম কি? মীরা বিরক্ত গলায় বলল, সব সময় ঘ্যান ঘ্যান করিস কেন? বইয়ের নাম দিয়ে করবি কি? তুই কি কখনো বই পড়িস? আর শোন, গায়ের ওপর এসে বসছিস কেন? নৌকায় কি আর জায়গা নেই যে আমার কোলে এসে বসতে হবে? শেফা সরে বসল। মীরা বলল, তুই অন্য কোথাও গিয়ে বস তো, তোকে অসহ্য লাগছে। কেন অসহ্য লাগছে? জানি না কেন লাগছে, প্লিজ তুই আমার পাশে বসবি না। শেফা উঠে দাঁড়ালো। নৌকার অন্য মাথায় যাওয়া যায়, অনেকটা জায়গা হাঁটতে হবে। নৌকার ভেতরটা কেমন খোপ খোপ, নিশ্চয়ই ধাক্কা টাক্কা খাবে। শেফার বুক সামান্য ধুকধুক করছে। তার চোখে চশমা নেই, বাবা ধরে ফেলবে না তো? ধরতে না পারার সম্ভাবনাই বেশি। বাবা হয়তো তার মুখের দিকে ভালো করে তাকাবেই না। শেফার ধারণা কেউ তার মুখের দিকে ভালো করে তাকায় না। একবার তার নাকের ডগায় ফোড়ার মতো হলো, নাক ফুলে হাতির সুরের মতো হয়ে গেল। তাও বাসার কেউ ধরতে পারল না। শুধু স্কুলের অঙ্ক মিস বলল, শেফা তোর নাকে কি হয়েছে? মানুষের আঙুল ফুলে কলা গাছ হয়, তোর দেখি নাক ফুলে পেঁপে গাছ হয়ে গেছে। শেফার বাবা সুপ্রিম কোর্টের জাজ আজাহার সাহেব। মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দিত গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে চলে আয়। বাবার পাশে বসতে শেফার মোটেই ইচ্ছা করছে না। বাবার পাশে বসা মানেই জ্ঞানী জ্ঞানী কথা শোনা। বেড়াতে এসেও জ্ঞান কথা শোনার কোনো মানে হয় না, কোনো উপায় নেই। শেফার মনে হচ্ছে তার জন্মেই হয়েছে জ্ঞান কথা শোনার জন্য। শেফা বাবার পাশে বসল। মেয়ের পিঠে হাত রেখে খুশি খুশি গলায় বললেন, কিরে শেফা, এক্সাইটিং লাগছে না? আর রিয়েল জার্নি বাই কান্ট্রি বোট। আগে রচনা লিখতিস মুখস্থ করে, এখন লিখতে পারবি অভিজ্ঞতা থেকে। শেফার মোটেই এক্সাইটিং লাগছে না।
বাবাকে খুশি করার জন্য বলল, দারুণ লাগছে বাবা। আজহার সাহেব হাসি মুখে বললেন, তোরা তো গ্রামে আসতেই চাস না, বলতে গেলে তোদের জোর করে ধরে নিয়ে এসেছি। গ্রামের এই সৌন্দর্যের কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। কিরকম ফ্রেশ বাতাস দেখছিস? ঢাকায় এরকম বাতাস কোথায় পাবি? ঢাকার বাতাস মানেই কার্বন মনোঅক্সাইড। ফুসফুসের দফা রফা। জখম হওয়া ফুসফুস ঠিক করার জন্য আমাদের মাঝে মাঝে গ্রামে আসা দরকার। ঠিক বলেছ বাবা। ঠিক এই মুহূর্তে তার চশমাটার জন্য শেফার খুব আফসোস হচ্ছে। এখন একটা মজার দৃশ্য হচ্ছে। চশমা না থাকার কারণে শেফার দৃশ্যটা ভাষা ভাষা দেখতে পাচ্ছে। ভালো মতো দেখতে পারলে খুব মজা হতো। তার মা মনোয়ারা নৌকায় উঠছেন। তাকে সাহায্য করছেন দেলোয়ার ভাই। মনে হচ্ছে সার্কাসের কোনো খেলা হচ্ছে। দড়ির ওপর হাঁটার রোমাঞ্চকর খেলা। নদীর পাড় থেকে নৌকার গলুই পর্যন্ত দুটা বাঁশ ফেলা আছে। বাঁশে পা দিয়ে নৌকায় উঠতে হয়। দেলোয়ার ভাই দু হাতে মার ডান হাতটা ধরে টানছেন। মনে হচ্ছে বালির বস্তা টেনে আনছেন। আর মা এমনভাবে দুলছেন যে মনে হচ্ছে তার খুব ইচ্ছা নদীতে পড়ে যাওয়া। দেলোয়ার ভাই থাকাতে মা একা একা নদীতে পড়ে যাবে তা হবে না। দেলোয়ার ভাইও অতি অবশ্যই মার সঙ্গে নদীতে ঝাঁপ দেবেন। তাতে মজা ভালোই হবে। শুধু শেফার চশমা যেখানে পড়েছে, দুজন মিলে সেখানে না পড়লেই হলো। মনোয়ারা বেগম নৌকায় উঠে তৃপ্তির হাসি হাসছেন। তিনি আজ শাড়ি পরেননি, মীরার একটা কামিজ পরেছেন। টকটকে লাল রঙের কামিজটা আঁট হয়ে গায়ে বসে গেছে। শুরুতে তার একটু লজ্জা লজ্জা লাগছিল, এখন আর লাগছে না, বরং ভালো লাগছে। শাড়ি পরে নৌকায় ওঠানামা খুব ঝামেলা। তিনি বড় মেয়ের কাছে এসে দাঁড়ালেন। আদরে গলায় বললেন, বুঝলি মীরা, আর একটু হলে পড়েই যেতাম। দেলোয়ার গাধাটা দেখছে আমার ব্যালেন্স সমস্যা হচ্ছে, তারপরেও হাত ধরে হ্যাচকা টান দিচ্ছে। মানুষ এমন গাধাও হয়। মীরা কিছু বলল না। মনোয়ারা মেয়ের পাশে বসতে বসতে বললেন, চা খাবি? ফ্লাস্কে চা নিয়ে এসেছি। মীরা বলল, না। জিজ্ঞেস করতো তোর বাবা খাবে কিনা। মীরা বিরক্ত মুখে বলল, তুমি জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? তুই জিজ্ঞেস করলে অসুবিধা কি? আমি শুধু শুধু জিজ্ঞেস করব কেন? এমনিতেও তোমার ল্যারেঞ্জাইটিস হয়েছে, কথা বলা ডাক্তারের নিষেধ। মনোয়ারা বিরক্ত হয়ে বললেন, রেগে যাচ্ছিস কেন? মীরা বলল, মা, তুমি দয়া করে আমার পাশে বসবে না। তুমি বোধহয় জানো না যে তোমার গা থেকে কাদামাটি টাইপ একটা গন্ধ আসে, আমার মাথা ধরে যায়। মনোয়ারা আহত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মীরা বলল, ঠিক আছে, বসে পড়েছ যখন বসো। শুধু সারাক্ষণ চা খাবি, কলা খাবি, সন্দেশ খাবি, এসব করতে পারবে না। আমি কিছুই খাবো না। সকাল থেকে আমার বমি আসছে, আমি যে কোনো মুহূর্তে বমি করব। এই জন্যই আমার পাশে বসতে নিষেধ করেছি। শরীর খারাপ? মীরা শীতল গলায় বলল, শরীর ঠিক আছে। মা শোনো, শরীর খারাপ নাকি, জ্বর নাকি, কাশি হচ্ছে নাকি, এসবও জিজ্ঞেস করতে পারবে না। মনোয়ারা দুঃখিত গলায় বললেন, আচ্ছা যা, তুই একা একা বস, আমি চলে যাচ্ছি। মুখে বললেও তিনি চলে গেলেন না। কোথাও বেড়াতে গেলে বড় মেয়ের সঙ্গে থাকতে তার খুব ভালো লাগে। দুজনে মিলে গুটুর গুটুর কথা বলেন। মেজাজ ভালো থাকলে মীরা চমৎকার গল্প করে। আজ বোধহয় মেয়েটার মেজাজ ভালো নেই। মনোয়ারা ধরে নিলেন নৌকা ছাড়লেই মীরার মেজাজ ভালো হবে। আজহার সাহেব বললেন, সবাই ঠিকঠাক বসেছ তো? ছাতা নেওয়া হয়েছে? নদীর ওপর রোদ বেশি লাগে, পানিতে রোদটা রিফ্লেক্ট করে, এজন্যে বেশি লাগে। দেলোয়ার কোথায়? দেলোয়ার? দেলোয়ার ভীত গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, চাচাজি, আমি এইখানে। দেলোয়ার আজার সাহেবের গ্রামের বাড়ির কেয়ারটেকার। সে তার শহর বাড়ি হাইকোর্টের জজ সাহেবের চাচাকে জমের মতো ভয় পায়। তার প্রধান চেষ্টা আজার সাহেবের চোখের আড়ালে থাকা। সেটা মোটেই সম্ভব হয় না। আজার সাহেব প্রতি 5 মিনিটে একবার দেলোয়ারকে খোঁজেন, অকারণেই খোঁজেন। দেলোয়ার? জি চাচাজি। ছাতা নিয়েছ? দেলোয়ারের মুখ শুকিয়ে গেল। ছাতার কথা তার একবারও মনে হয়নি। কি ব্যাপার, ছাতা নাওনি? জি না, এক দৌড় দিয়ে নিয়ে আসি, যাব আর আসব। আজহার সাহেব রাগি রাগি গলায় বললেন, ছাতার কথা মনে করা উচিত ছিল। যাই হোক, নৌকা ছাড়তে বলো, ভবিষ্যতে এই জাতীয় ভুল করবে না। মনোয়ারা বড় মেয়ের দিকে তাকিয়ে বললেন, অদ্ভুত সুন্দর লাগছে তো, তাই না? ছায়া ছায়া ভাব। তুই চা খাবি? না।
কচুরিপনার ফুল কত সুন্দর দেখেছিস? ফুলের মধ্যে ময়ূরের পালকের মতো ডিজাইন। মীরা কিছু না বলে বই খুলল। মায়ের আহ্লাদি তার অসহ্য লাগছে। মীরার ধারণা কিছুক্ষণের মধ্যেই তার মা খুকি খুকি ভঙ্গিতে চিৎকার করে উঠবে, ওমা কি সুন্দর একটা বক! মীরা দেখ দেখ বক দেখ, তোর বাবাকে বল বকটার একটা ছবি তুলতে। বাবাও সঙ্গে সঙ্গে বকের ছবি তোলার প্রস্তুতি নেবেন। তখন দেখা যাবে সব এসেছে, ক্যামেরা আসেনি। বাবা শুরু করবেন তার বিখ্যাত চিৎকার। ক্যামেরা কেন কেনা হয়েছে? শোকেসে সাজিয়ে রাখার জন্য? প্রয়োজনের সময় যে জিনিসটা পাওয়া যাবে না তার দরকার কি? ফেলে দিলেই হয়। বাড়িতে পৌঁছে প্রথম যে কাজটি করবে তা হলো ক্যামেরা পুকুরে ফেলে দেবে। নৌকা চলতে শুরু করেছে। নদীর নাম সোহাগী, বেশ বড় নদী, তবে শীতকাল বলে পানি কম। আজহারউদ্দিনের চোখে মুখে তৃপ্তির ভাব। যা দেখছেন তাতেই মুগ্ধ হচ্ছেন। তার হাতে ফোকাস ফ্রি ক্যামেরা। কিছুক্ষণ পরপরই তিনি ক্যামেরা চোখের সামনে ধরছেন, তবে ছবি তুলছেন না। শেফা খুবই অস্বস্তি বোধ করছে, কারণ তার বাথরুম পেয়েছে। এই কথাটা কাউকে বলা যাবে না। বাবা শোনামাত্র চেঁচিয়ে বলবেন, ঘর থেকে বের হবার সময় বাথরুম করে বের হতে পারোনি? ক্লাস 10-এ উঠেছ, তুমি তার বাচ্চা মেয়ে না? এখন এই নদীর মধ্যে বাথরুম করবে কিভাবে? শেফা খুবই চিন্তিত বোধ করছে। একবার বাথরুম পেয়ে গেলে খুব সমস্যা। মাথার মধ্যে শুধু বাথরুম ঘুরতে থাকে, আর কিচ্ছু ভালো লাগে না। নদীর পাড়ে সুন্দর একটা মাটির ঘর দেখা গেল। ঘর থেকে একটা মেয়ে বের হয়ে অবাক হয়ে নৌকা দেখছে। সেবার মনে হল মেয়েটা কত সুখী। সে নৌকায় নেই, ঘরে আছে। বাথরুম পেলেই বাথরুম করতে পারবে। শেফা বলল, বাবা আমরা নৌকায় কতক্ষণ থাকব? আজহার সাহেব বললেন, অনেকক্ষণ থাকতে হবে না, 7 মিনিটেই নৌকা ঘুরব। তোর ভালো লাগছে না? শেফা শুকনো গলায় বলল, ভালো লাগছে। তোরা শহরবাসী হয়ে গাছপালা ভুলে গেছিস। বল দেখি এটা কি গাছ? জানি না বাবা। মীরা, তুই বলতে পারবি? না। মনোয়ারা, তুমি পারবে? শেওড়া গাছ। রাইট, এটাই হলো বিখ্যাত শেওড়া গাছ। শেফা বলল, বিখ্যাত কেন? আজহার সাহেব আনন্দিত গলায় বললেন, বিখ্যাত কারণ গ্রামের মানুষদের ধারণা শেওড়া গাছে ভূত থাকে। এই গাছগুলি লোকালয়ে হয়ও না। জঙ্গল মতো জায়গা ছাড়া শেওড়া গাছ হয় না। গাছের পাতাগুলো খুব ঘন, ঝাঁকড়া ঝাঁকড়া। চাঁদের আলো যখন পড়ে তখন পাতার কারণে মনে হয় ভূতপ্রেত বসে আছে। শেফা উঠে দাঁড়াল। বাবার জ্ঞানী কথা শুরু হয়ে গেছে। তার অসহ্য লাগছে। বাথরুমের দুশ্চিন্তা মাথায় নিয়ে জ্ঞানী কথা শুনতে ভালো লাগে না। অনেকক্ষণ নৌকায় থাকতে হবে শুনে তার বাথরুম আরও বেশি লাগছে। কিছু একটা করা দরকার। চুপি চুপি মাকে বলা যায় না? না, মাকে বললে হবে না, বলতে হবে আপাকে। আপা একটা ব্যবস্থা করবেই। আজহারউদ্দিন বললেন, শেফা যাচ্ছিস কোথায়? মার কাছে যাচ্ছি বাবা। মার কাছে যেতে হবে না, চুপ করে বসত। চলন্ত নৌকায় হাঁটাহাঁটি করবি না, ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যাবি। শেফা বসে পড়ল। আজহারউদ্দিন ডাকলেন, মীরা। মীরা চমকে তাকাল। বাবা ডাকছেন। ডাকার ভঙ্গি ভালো না, খুবই গম্ভীর স্বর। নিশ্চয়ই বাবা কোনো কারণে রেগেছেন। এখন রাগের প্রকাশটা হবে। কি পড়ছিস? বই। বই যে পড়ছিস সেটা দেখতেই পাচ্ছি। গল্পের বই? না, জোকসের একটা বই। এত ঝামেলা করে নৌকা নিয়ে বের হয়েছে কি জোকসের বই পড়ার জন্য? সরি। আমি সকাল থেকে লক্ষ্য করছি তুই মুখ ভোতা করে বসে আছিস, কারণটা কি? মীরা কিছু বলার আগেই মনোয়ারা শান্ত গলায় বললেন, ও শরীর ভালো না, জ্বর। জ্বর তর কিছু না, ও ইচ্ছা করে এরকম করেছে। আমি গত 2 দিন ধরে ওকে লক্ষ্য করছি। এরকম একটা ভাব করেছে যেন নির্বাসনে এসেছে। ওয়াই? বেড়াতে যেতে হলে নেপালে যেতে হবে, সুইজারল্যান্ডে যেতে হবে, নিজের দেশে বেড়ানো যায় না? মীরা, তুই অন্যদিকে তাকিয়ে আছিস কেন? তাকা আমার দিকে। মীরা বাবার দিকে তাকালো। জোকসের বইটা নদীতে ফেলে দে। ফেল বললাম, দ্যাটস অ্যান অর্ডার। মীরা বইটা নদীতে ফেলে দিল। বইটা ডুবল না, ভেসে রইল। দেলোয়ার দুঃখিত চোখে বইটার দিকে তাকিয়ে আছে। আজহারউদ্দিন গম্ভীর গলায় ডাকলেন, দেলোয়ার। দেলোয়ার ভীত গলায় বলল, জি চাচাজি। নৌকা ঘোরাতে বল। আমার আর কোথাও যেতে ইচ্ছা করছে না। বাড়িতে ফিরে যাই, মেয়েরা জোকসের বই পড়ুক। দেলোয়ারকে কিছু বলতে হল না। মাঝি নৌকা ঘুরিয়ে ফেলল। শেফা খুব খুশি। সব খারাপ জিনিসেরই একটা ভালো দিক আছে। বাবা আপার ওপর রাগ করল বলেই তারা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছে।
নয়তো দুপুর পর্যন্ত বাথরুম চেপে নদীতে নদীতে ঘুরতে হতো। শেফা মনে মনে বলল, আপা থ্যাঙ্কস। আপার জন্য শেফার বেশ মন খারাপ লাগছে। এতগুলো মানুষের সামনে বেচারি বকা খেল। মনোয়ারা পরিস্থিতি সামলাবার জন্য আজহার সাহেবের দিকে তাকিয়ে অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে বললেন, এই তুমি চা খাবে? ফ্লাস্কে করে চা এনেছিলাম। আজহার সাহেব বললেন, না। মনোয়ারা মীরার দিকে তাকিয়ে বললেন, চা খাবি? খেয়ে দেখ, ঠান্ডার মধ্যে চা খেতে ভালো লাগবে। কাপে ঢেলে দেই? মীরা বলল, মা তুমি একটু সরে বসো তো, আমি বমি করব। বলতে বলতেই সে হর হর করে বমি করল। মনোয়ারা মেয়েকে ধরতে এগিয়ে এলেন। মীরা বলল, মা প্লিজ কাছে এসো না। শেফার এখন বাবার জন্য খারাপ লাগছে। সে পরিষ্কার বুঝতে পারছে আপাকে বমি করতে দেখে বাবার মন খারাপ হয়েছে। অকারণে অসুস্থ মেয়েকে এতগুলো মানুষের সামনে বকা দেয়া হলো। শেফার ধারণা বাবার খুব ইচ্ছে করছিল বড় মেয়ের কাছে যেতে, চক্ষু লজ্জার জন্য পারছেন না। শেফা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আহা, চক্ষু লজ্জার মতো অতি সামান্য কারণে মানুষ কত ভালো কাজ করতে পারে না, সে নিজেও পারে না। একবার স্কুল ছুটির পর শেফা গাড়িতে করে বাসায় ফিরছিল। শাহবাগের মোড়ে সিগন্যালে গাড়ি থামল। বুড়ো এক ভিক্ষুক তার জানালার সামনে মাথা নিচু করে খুবই মিষ্টি গলায় বলল, সুন্দর আপা, একটা টাকা দিবেন, চা খামো। তার কথা বলার ধরন, তার হাসি শেফার এত ভালো লাগল, কিন্তু চক্ষুলজ্জার জন্য টাকাটা বের করতে পারল না। উল্টো কঠিন গলায় বলল, যাও মাফ করো। মাফ করো বললে যে কোনো ভিক্ষুক রাগ করে। এই বুড়ো রাগ না করে ঠিক আগের মতো মিষ্টি করে হাসল। তারপরই চলে গেল অন্য গাড়ির কাছে। শেফার খুবই ইচ্ছা করছিল ভিক্ষুকটাকে ডাক দিয়ে আনে। ড্রাইভার চাচাকে প্রায় বলেই ফেলছিল, ওকে ডাক দিন তো। চক্ষু লজ্জার জন্য বলা হলো না। এই বুড়োর কথা শেফার মাঝে মাঝেই মনে হয়। মীরা তার ঘরে শুয়ে আছে। তার চোখ বন্ধ, কিন্তু সে জেগে আছে। যেই তাকে দেখবে সেই ভাববে সে গভীর ঘুমে। ঘুমিয়ে থাকার অভিনয় মীরা খুব ভালো পারে। মনোয়ারা এসে সাবধানে গায়ে চাদর টেনে দিলেন। ঘুমন্ত মানুষের গায়ে চাদর টানলে তারা হঠাৎ যেমন কিছু নড়াচড়া করে, সেও তাই করল এবং নিজের অভিনয় প্রতিভায় নিজেই মুগ্ধ হল। সন্ধ্যা মিলিয়ে গেছে। ঘরে হারিকেন দেয়া হয়েছে। হারিকেনের আলোয় ঘরটা আরও অন্ধকার লাগছে। এই বাড়িতে ইলেকট্রিসিটি আছে, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের নিয়ম হল রাত 10টার পর কারেন্ট আসে, বাকি রাতটা মিটিমিটি করে বাতি জ্বলে। সকালবেলায় আর কারেন্ট নেই। মানুষজন এতেই খুশি। গ্রামে ইলেকট্রিসিটি আছে, এই আনন্দেই তাদের রাখার জায়গা নেই। দেলোয়ার তাকে বলছিল, বুঝেছেন আপামনি, শহর বন্দরে যেমন ঘন ঘন কারেন্ট যায়, আমাদের এখানে যায় না। 10টা-11টার সময় বিদ্যুৎ আসে, একবার আসলে আর যাওয়া যাওয়াই নাই। সকালবেলায় যাবে, তাও বেলা উঠলে। মীরা বলল, আপনাদের তো খুবই সুবিধে। দেলোয়ার সবকটা দাঁত বের করে বলল, বিদ্যুতের সুবিধে আমাদের আছে, এইটা অস্বীকার যাবে না। দেলোয়ার এই লোকটাকে মীরার পছন্দ হয়েছে, খুব হাসি খুশি। শুধু একটা সমস্যা, যখন তখন হুট করে ঘরে ঢুকে পড়ে। মেয়েদের ঘরে যে যখন তখন ঢোকা যায় না, এই ব্যাপারটা বোধহয় জানে না। তাকে জানিয়ে দিতে হবে। কিছুক্ষণ আগে দেলোয়ার ঘরে ঢুকেছিল। মীরা খুব সাবধানে চোখ ফাঁক করে তাকিয়ে রইল, যাতে দেলোয়ার ধরে নেয় সে ঘুমোচ্ছে। ঘুমন্ত মেয়ের ঘরে ঢুকে পুরুষরা বিচিত্র সব আচরণ করে। এই লোকটাও সেরকম কিছু করে কিনা তাই মীরার দেখার ইচ্ছে। হয়তো কাছে আসবে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, কিংবা খুব সাবধানে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখবে। অতিরিক্ত রকমের সাহসী হলে গালে হাত দেবে। দেলোয়ার অবশ্যই তেমন সাহসী না, ভয়েই মানুষটা ছোট হয়ে গেছে। হুমায়ুন আহমেদের লেখা মীরার গ্রামের বাড়ি গল্পের পরের পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে কোন গল্পটি দেখতে চান, গল্পের নাম ও লেখকের নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন।